ভাবছি মুরগিগুলোকে আর রাখবো না। এত মুরগি একসঙ্গে পোষার কাজটা খুব একটা সহজ নয়। এমনিতেই বর্ষাকাল এসে গেছে, আর এই মুরগির খামারে জল ঢুকলে তখন বিপদ হবে। কিন্তু এমন সময় কে মুরগিগুলোকে কিনবে বলো তো? তাছাড়া মুরগিগুলো বেশ বড় হয়েছে, বাজারে বিক্রি করলে বেশ ভালো দাম পাওয়া যাবে। তুমি একটা কাজ করো না, বাজারে বিক্রি করে দাও। মুরগি বাজারে বিক্রি করলে দাম পাওয়া যাবে ঠিকই, কিন্তু ওই মুরগিওয়ালার সঙ্গে আমার আর তেমন কথা নেই, আর তার সঙ্গে আমার সম্পর্কও খুব একটা ভালো নয়। তাই ভাবছি কি করব। তোমার এই একটাই সমস্যা, সবার সঙ্গে ঝগড়া বিবাদ করে বসে থাকো। এখন যদি এমন না হতো তাহলে আমাদের এই 10-12টা মুরগি একসঙ্গে বিক্রি করলে কত টাকা পাওয়া যেত বলো তো? বর্ষাকালটা এমনি চাষবাস কোনো কিছুই ভালোভাবে হয় না। ওই দেখো, আবার বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। বৃষ্টি নামলে নামুক, কিন্তু এই মুরগি আমাকে আজকে বাজারে বিক্রি করতেই হবে। তবে পাশের বাজারে যেতে গেলে অনেক দূর যেতে হবে গরুর গাড়িতে। তার চেয়ে বাজারের মুরগিওয়ালা গদাইয়ের কাছে এই মুরগিগুলো আমি বিক্রি করব। আর কিভাবে করব সেটাই দেখো তুমি। কিভাবে করবে বলো তো? তোমার মাথায় কি এত বুদ্ধি আছে? গদাইয়ের কাছে তুমি না গিয়ে অন্য কাউকে দিয়ে মুরগি বিক্রি করাবে, আর যদি সে তোমায় ঠিকঠাক দাম না দেয় তখন কি হবে? আমাদের এই গ্রামে একজনই আছে যার উপর আমি ভরসা করতে পারি, আর সে আমায় কখনোই ঠকাবে না। সে গরিব মানুষ হতে পারে, কিন্তু খারাপ মানুষ নয়, বুঝলে? তুমি নিশ্চয়ই নিমাইয়ের কথা বলছো, কিন্তু নিমাই কি পারবে এতগুলো মুরগি নিয়ে গিয়ে বিক্রি করতে সেখানে? তাকে আমি বলবো যদি 12টা মুরগির মধ্যে সে 11টা বিক্রি করে দেয়, তাহলে একটা মুরগি সে নিজে পাবে। তাহলে তো সে নিশ্চয়ই পারবে। এরপর রতনের বউ তার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর রতন গ্রামের মধ্যে হাঁটতে লাগলো নিমাইয়ের খোঁজে। এই যে এখন বর্ষাকাল পড়ে গেল, এবার গ্রামের মাঠে মাঠে যে কাজ করতাম সেই সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। এখন কি খাবো বউ? আমাদের সংসার কি করে চলবে? তার উপর মেয়েটা আমার মুরগির মাংস খেতে চাইছে। কি করি এখন আমি? আমি কি করেছি বলো তো বাবা? আমার খেতে ইচ্ছা হয়েছে, এমন বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মুরগির কষা মাংস খেতে কার না ভালো লাগে। উপরে যে আছে সে সবকিছু ঠিক করে রেখেছে। সে নিজেই যখন বর্ষা দিয়ে আমাদের কাজকর্ম বন্ধ করেছে, তখন আমাদের খাবারের জোগানও সে ঠিক করে রাখবে। ঘরে চাল তো অনেক আছে, বর্ষার জন্য আমি আগে থেকেই জমিয়ে রেখেছি। শুধু তরকারি এই সমস্ত কুড়িয়ে কাড়িয়ে এনে আমাদের চালাতে হবে। এখন নদীতে জল বাড়লে তুমি খানিক মাছ ধরে নিয়ে এসো, তাহলেই তো আর কোনো চিন্তা নেই। দেখবে এই 2 মাস দেখতে দেখতে কেটে যাবে। ভাগ্যিস ঠিক সময়ে তোমার সঙ্গে মা আমার বিয়েটা দিয়েছিল। তার বছর 2 মধ্যেই তো মা মারা গেল। শুধু তোমায় না পেলে যে আমার কি করে চলতো? আমি একা হাতে যে কিছুই করতে পারি না। বাবা, ওই দেখো বাইরে কে যেন তোমায় ডাকছে। তাই তো, এখন আমার বাড়িতে রতন কেন? রতনের জমিতে তো আমি সেদিন কাজ করেছি, তার জমির আলের কাছ থেকে কেটে রেখেছি যাতে জল জমতে না পারে, সব বেরিয়ে যায়। আবার এখন তাহলে কিসের ডাক? হ্যাঁ রতন, বল কি হয়েছে? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি নিমাই। আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। বর্ষাকালটা ভালো করে পড়ার আগে আমাকে আমার এই মুরগিগুলো সব বিক্রি করে দিতে হবে বাজারে ওই গদাই মুরগিওয়ালার কাছে। এতে আবার চিন্তার কি আছে? সময় করে একবার গিয়ে ওই বাজারে মুরগিগুলো বিক্রি করে দিয়ে আয়, তাহলেই তো হবে। কেন, গদাই কি মুরগির দাম ভালো দিচ্ছে না? তাহলে 2 গ্রাম দূরে যে আবার মুরগির দোকান আছে সেইখানে যেতে হবে। সে কথা নয়, আরে বাবা, আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো আছে তারা বর্ষার জন্য এতগুলো মুরগি একসঙ্গে কিনতে চাইছে না। গদাই মুরগিওয়ালার সঙ্গে আমার তেমন সদ্ভাব নেই। একমাত্র ওই এতগুলো মুরগি একসঙ্গে কিনতে পারবে আর একসঙ্গে টাকাও দিতে পারবে। তাই তোকে আমায় একটু সাহায্য করতে হবে। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামলো। সে কি রে, আগের বারেও তো দেখেছিলাম তোর ঘরের চালটা এমন হয়ে আছে, জল পড়ছে। এবারেও এমন। আসলে আমার তো আর তোর বাড়িতে খুব একটা আশা হয় না এখন। কি আর করবে বলো তো দাদা? যা রোজগার করে তা তো আমাদের খেতে খেতেই সব শেষ হয়ে যায়। কতবার বলেছি গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে চেষ্টা চরিত্র করতে, কিন্তু গ্রাম ছেড়ে তো কোথাও যেতেই চায় না সে। তাই আমিও আর জোর করি না। আসলে গ্রাম ছেড়ে যারা গিয়েছে তারা সবাই তো আর ফিরে আসতে পারেনি। কত লোক মরেছে, আবার কত লোক সেখানেই থেকে গেছে। আরো কত কি দাদা। গ্রাম ছেড়ে তো আমিও যেতে চেয়েছিলাম,
শহরের দিকে গেলে দু হাতে টাকা উপার্জন করা যায় ঠিকই, কিন্তু ভালো থাকা যায় না। আমাদের এই গ্রামে থেকে ডাল ভাত খেয়েও আনন্দে থাকা যায়, আর শহরে অনেক ঝামেলা আছে। আমি শহরে যাব বাবা, আমি শহরে যাব। শহরে ওই কৃষ্ণ কাকারে গিয়েছে না, শহর খুবই সুন্দর। কৃষ্ণ কাকার মেয়ে ললিতা আমায় বলেছে সব। শহরে বাড়িগুলো খুব সুন্দর, জায়গাগুলো ঝকঝকে, আর গাড়ি বাড়ি আলো কত কিছু রয়েছে। আমি সেখানে যাব। নিমাইয়ের কোলের কাছে এসে মেয়েটি এবার বসলো। ততক্ষণে রতন বসে পড়েছে। একদম, তোকে কোনো চিন্তা করতে হবে না। সমস্ত মুরগি আমি বিক্রি করে দেব, এবং যা টাকা হবে সেই সমস্ত টাকা আমি তোর কাছে ফিরিয়ে দেব। বাবা, আমি মুরগির মাংস কষা খাবো। বৃষ্টির মধ্যে মুরগির মাংস কষা আর তার সঙ্গে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। বেশ নিমাই, যদি 11টা মুরগি তুই ভালো দামে বিক্রি করতে পারিস, তাহলে 12 নম্বর মুরগিটা আমি তোকে দিয়ে দেব। ওটা আমার বাড়িতেই থাকবে এখন। তবে হ্যাঁ, মুরগির কষা মাংস কিন্তু একা খেতে পারবি না, এই আমাকেও দিতে হবে। আমি আর তোর বৌদি কিন্তু মুরগির কষা মাংস বেশ ভালোই খাই। আরে দাদা, তুমি এমন ভাবে কেন বলছো? বৌদির হাতে রান্না কি আমি খাইনি নাকি? সে দারুণ রান্না করে। কিন্তু তুমি যখন আমার হাতে রান্না খেতে চেয়েছো, তা কেন খাওয়াবো না? কিন্তু 11টা মুরগি বিক্রি করা কি সহজ ব্যাপার হবে? দেখো বৌদি, তোমাদের আমি একটা মুরগি এমনিই দিতে পারতাম, কিন্তু আমি বউকে বলে এসেছি 11টা মুরগি নিমাই নিজের যোগ্যতায় বিক্রি করে দেবে, আর তারপরে ওই একটা মুরগি তাকে আমি উপহার হিসেবে দেব। তাই আমিও চাই সেটাই হোক। নিমাইয়ের মেয়ে হাততালি দিতে দিতে তার বাবার কাছে এসে দুটো হাতে গলা জড়িয়ে ধরল। দেখেছো বাবা, মা ঠিকই বলেছে, ওপরে ভগবান আছে। আমি যেই আজকেই সকালে মুরগির কষা মাংস খেতে চেয়েছি, আর আজকেই তোমার কাছে এমন একটা কাজ এসে জুটলো। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে বাবা। আমার গরুর গাড়িটা নিয়ে বেরিয়ে পড় তুই। মুরগিগুলো খাঁচা সহ আমি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যা। বাজার তো এখনো বেশ খানিকটা দূরে, ওই গাছের কাছটা একটু জিরিয়ে নিয়ে এবার। এখন দুপুরের সময়, এখন চিন্তা নেই কোনো। বাজারে বিকেল বিকেল ঠিক পৌঁছে যাব। গাছের একপাশে গরুর গাড়ি আর মুরগির খাঁচাটাকে রেখে নিমাই বিশ্রাম করছে। এমন সময় কি করে যেন গরুর গাড়ি থেকে খাঁচার দরজা খুলে গেল, আর মুরগিগুলো এক এক করে বাইরে বেরিয়ে আসতে লাগলো। হায় হায় হায়, এটা কি সর্বনাশ হলো! মুরগিগুলো যে সব বাইরে বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাঁচার দরজাটা বন্ধ করি। দরজা তো বন্ধ করেছি আমি, কিন্তু দুটো মুরগি যে বাইরে বেরিয়ে গেছে, ওদের ধরতে গেলে গাড়িটাকে অরক্ষিত অবস্থায় রাখতে হবে। আপাতত কি দুটোকে ধরতে না পারলে কিছুতেই আমি মুখ দেখাতে পারবো না রতনের কাছে। নিমাই কি করবে ভাবছে। এমন সময় তার মনে হলো আশেপাশে তো কেউ নেই, তাই মুরগিগুলো ধরেই আনা যাবে। তাই ভেবে মুরগি দুটোর পেছন পেছন সে পথের পাশে জঙ্গলের দিক বরাবর ছুটতে লাগলো। এত দূর এগিয়ে এলাম মুরগিগুলোকে ধরার জন্য, কিন্তু কিছুতেই যে ওই একটাকে ধরতে পারছি না। একটাকে মাত্র ধরেছি, এখন আমি কি করব? আরে ওইদিকে একটা বাড়ি আছে বলে মনে হচ্ছে না। এইদিকে আর আগে কখনো এসেছি বলে মনে পড়ে না, কিন্তু এইখানে কি সত্যি সত্যি কোনো বাড়ি থাকতে পারে? দেখি ওরা কি বলছে। আজ প্রায় 4 দিন হয়ে গেল আমরা কিচ্ছু খাইনি। আমাদের কি এমন ভাবে মরতে হবে বলো তো? ভগবানের উপরে বিশ্বাস রাখো। একটা মুরগির শব্দ শুনতে পাচ্ছি। একটা মুরগি যেন এসেছে এদিকে। ওকে আজকে রান্না করো, তাহলে আমাদের খিদে মিটবে। মুরগিটাকে তো বুড়ো প্রায় ধরে ফেলেছে, কিন্তু মুরগিটাকে যদি ওরা নিয়ে নেয় তাহলে আমি 10টা মুরগি বিক্রি করতে পারবো। কিন্তু যদি ওদের কাছ থেকে মুরগিটা নিয়ে চলে আসি, তাহলে 4 দিন ধরে ওরা যে কিছু খায়নি সেটার কি হবে? তুমি ঠিকই বলেছ। না হলে এই জঙ্গলের মধ্যে এমন একটা মুরগি কোথা থেকে আসবে আজকে? আমাদের দিকে সত্যি ভগবান মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ, এমনটা আমি করতে পারবো না। ওর একটা মুরগি পেয়ে এত খুশি হয়েছে, আর আমি সেটা নিয়ে নেব? না না, দরকার হলে আমাকে যে বলেছিল রতন একটা মুরগি দেবে, সেইটা না হয় একসময় বিক্রি করে ওকে টাকা দিয়ে দেব, তাহলেই তো হবে। মনে মনে এমনটাই ঠিক করে সেখান থেকে ফেরার পথ ধরল নিমাই। দূর থেকে তখন সে বুড়ো বুড়ির হাসি মাখা কথা শোনা যাচ্ছে।
তোকে যে কি বলে ধন্যবাদ দেবো নিমাই, সেটাই আমি বুঝতে পারছি না। আজকে আমার একটা বড় অর্ডার ছিল বিকেলের দিকেই। আমার তেমন হলে আমাকে ওই 2 গ্রাম দূরে গিয়ে মুরগি আনতে হতো সাপ্লাই। এমনিতেই বর্ষার সময় মুরগির সাপ্লাই মোটেই ভালো নয়। কিন্তু আমার একটা অনুরোধ আছে এই ব্যাপারে। 10টা মুরগির কত টাকা হবে আমি জানি না, কিন্তু আমার 11টা মুরগির টাকা দিতে হবে। এই মুরগিগুলো তুই ভালো দাম পাবি, চিন্তা করিস না। তুই যেমন ভাবে এসেছিস তার চেয়েও বেশি দাম পাবি। কিন্তু তারপর তোকে আমি 11টার দাম দেবো কেন? এখানে তো 10টা মুরগি আছে বললি। হ্যাঁ, 10টা মুরগি আছে। একটা মুরগি আমি কাল সকালেই তোমায় দিয়ে যাব। তুমি আমায় 11টা মুরগির টাকাই দাও, না হলে রতনের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমি কি ঠিক শুনলাম? নিমাই যে বললো 10টা মুরগি আছে, তাহলে এখন 11টা মুরগি দেখতে পাচ্ছি কিভাবে আমি? কাল সকালে আমি আর একটা মুরগি তোমায় দিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ রে নিমাই, তুই আবার কবে থেকে এমন মস্করা করা শুরু করেছিস বলতো? আমি তো দেখেছি 11টাই মুরগি আছে, অথচ তুই বলছিস 10টা মুরগি আছে। আমার সঙ্গে মস্করা করে তুই কি ভেবেছিস আমাকে পরীক্ষা করে দেখবি আমি তোকে 11টা মুরগির টাকা দেবো কিনা? আরে বিপদের সময় তুই আমায় উদ্ধার করেছিস, আমি তোর সাথে খারাপ কেন করব? 11টা মুরগি কি করে হলো? দাঁড়াও তো, আমি একটু গুনে দেখি। নিমাই গুনে দেখল 11টা মুরগি আছে। সে তখন আর কিছু বলল না, টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। আরে, তখন থেকে তুমি এমন ভাবে কি ভাবছো বলো তো? বাজারে যাওয়ার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে বুঝলে আজকে। এতে আর চিন্তার কি আছে? তুমি ভালো কাজ করেছো, তাই ভগবান আমাদের কোনো বিপদে ফেলেনি। সে সব কিছু ঠিক করে দিয়েছে। জঙ্গলের মধ্যে যে বুড়ো বুড়িকে আমি দেখেছিলাম, তারা আসলে কারা? সেখানে কেউ থাকে বলে তো আমি কখনো শুনিনি। বাবা, আমি চলে এসেছি। আজকে রাতে আমরা মাংস কষা খাবো। দেখো আকাশে কেমন কালো মেঘ জমেছে। তোর জন্য এসব কিছু হয়েছে। তুই মাংস কষা খেতে চেয়েছি বলে এই আমার কাছে রতন এলো। রতন শুধু 11টা মুরগির টাকা পেয়ে খুশি হয়নি, সে যে টাকা আশা করেছিল তার চেয়ে বেশি পেয়েছে। এরপর থেকে রতন আর আমি দুজনে মিলে ওই মুরগির চাষই করব। এমনকি ছোট ছোট মুরগি এনে বাড়িতে তাদের খামারে বড় করব। এই বা আমাদের আর কোনো চিন্তা থাকবে না বুঝলে। যা হয় ভালোর জন্যই হয়। তুমি ওদের সাহায্য করেছো, তাই ভগবান আমাদের সাহায্য করেছে। যে মুরগিটাকে একটা ঝুড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল, সেটা নিয়ে সামনে এলো নিমাইয়ের মেয়ে। তাহলে আজ রাতে খিচুড়ি আর তার সঙ্গে কষা মাংস খাবো আমরা সবাই মিলে। তার সঙ্গে রতন এবং রতনের স্ত্রীও আমাদের বাড়িতে নেমন্তন্ন খাবে। তুমি রান্না বান্না করতে শুরু করে দাও বুঝলে। মেয়েটা আমার কোথায় গেল বলো তো? দেখো, এইখানেই কাছে পিঠে কোথাও আছে। আবার কি, তুমি চিন্তা করো না, বসো এখানে। নিমাইয়ের কেমন যেন একটা লাগছিল। ঘরের মধ্যে কেউ কোথাও নেই, অথচ এমন সময় ঘরের ভেতর দিয়ে ভেসে এলো একটা মুরগির ডাক। একটা মুরগি ডাকলো বলে মনে হলো না। তুমি শুনতে পেয়েছো ডাকটা? কোথায়? আমি তো শুনতে পেলাম না। তুমি মুরগির ডাক কোথায় শুনছো? তুমি ভুল শুনেছো। তুমি যাও, রতন আর তার বউকে ডেকে নিয়ে এসো। একটু পরেই ভাত হয়ে গেলে মাংস চড়িয়ে দেব। নিমাই আবার শুনতে পেল ডাকটা। সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই দেখতে পেল তার বাড়ির রাস্তার পাশে সেই বুড়ো আর বুড়িটা দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে একটা মুরগি। সেই মুরগিটাই ডাকছে। তুই আমাদের সাহায্য করেছিলি, তাই আজ থেকে আমরা সব সময় তোর সঙ্গে থাকবো। যখনই বিপদে পড়বি তখনই আমাদের ডাকবি, বুঝলি? নিমাই আর কোনো কথা বলল না। সে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে গেল রতনের বাড়ির দিকে। বুড়ো বুড়ি এই সময় অদৃশ্য হয়ে যেতেই আর একবার মুরগির ডাক শোনা গেল। নিতাই তখন ভাবছে খিচুড়ি আর কষা মাংসের কথা। আবার বৃষ্টি নেমেছে। ভাঙা ঘরে বসে এসব খেতে মন্দ লাগবে না, সে এটাই ভাবতে লাগলো।